আরে আরে ভয় নেই, বসুন বসুন। এখনই যে ভদ্রলোকটিকে দেখলেন উনি কে বলুন তো? ইয়েস, ডাইনোসর। শোনা যায় আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে আমাদের পৃথিবীতে এই ভদ্রলোক ভদ্রমহিলাদেরই রমরমা ছিল। একবার ভেবে দেখুন তো সেই সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল। সেই সময় আমরা মানুষরা তো ছিলাম না, এটুকু আমরা জানি, কিন্তু যদি থাকতাম তাহলে কি এদের সামনে আমরা বাঁচতে পারতাম? আপনাদের কি মনে হয়? যাক, এই প্রশ্নটা আমি আপনাদের ওপরেই ছাড়লাম। মাস কয়েক আগে আমি আমার এই চ্যানেলে হিউম্যান এভলিউশনের ওপর একটা ভিডিও বানিয়েছিলাম। আপনি যদি সেই ভিডিওটা দেখে না থাকেন তো অতি অবশ্যই সেই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখার পর। সেই ভিডিওতে আমি হিউম্যান বা মানুষের বিবর্তন সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু মানুষের বিবর্তনের আগেও এই ভদ্রলোক ভদ্রমহিলারা অর্থাৎ ডাইনোসরসের বিবর্তন জানাটা খুব গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটা দেখার পর আপনার যদি মনে হয় ডাইনোসরের এভলিউশন দেখার পর তার পরবর্তী অংশ অর্থাৎ তার পরবর্তী যুগ হিউম্যান এভলিউশন দেখবেন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, অতি অবশ্যই সেই ভিডিওটাও চেক আউট করবেন। কেমন ছিল ডাইনোসরদের সময়কাল, কীভাবে তারা সেই সময় দাঁড়িয়ে প্রাণী জগতের রাজা হয়ে উঠেছিল, কেনই বা তারা ধ্বংস হয়ে গেল, কতদিন যাবৎ তারা এই পৃথিবীতে রাজ করেছিল, তারপর আমরা মানুষরা যারা তৈরি হয়েছি ডাইনোসরের পরবর্তীকালে তাদের সৃষ্টির পিছনে ডাইনোসরদের কি কোনো অবদান আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে করে কোনো নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো চলুন এই ডাইনোসরদের নিয়ে ডাইনোসরের দুনিয়াতে ঢোকা যাক। ওয়েলকাম ব্যাক। কথা বলছি আজ থেকে প্রায় 250 কোটি বছর আগের। সেই সময় আমরা মানুষেরা তো ছিলাম না, কিন্তু পৃথিবীতে রাজ করত এক ভয়ঙ্কর প্রাণী, ডাইনোসরস। এই প্রাণী এতটাই ভয়ঙ্কর ছিল যে এদের উচ্চতা প্রায় একটি 3তলা বিল্ডিংয়ের থেকেও বেশি হতো। এরা ছুটতে পারত আর ছোটার গতিবেগ ছিল প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এদের চোয়াল আর দাঁত এতটাই শক্ত ছিল যে একটা মানুষ বা কোনো ছোট প্রাণী তাদের হাড়গোড় ভেঙে নষ্ট করে দেওয়ার জন্য 1 সেকেন্ডই যথেষ্ট। ডাইনোসর একটি গ্রিক শব্দ। ডিয়ানস ও সৌরাস এই শব্দ দুটো মিলে তৈরি হয়েছিল ডাইনোসর। ডিয়ানস শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর আর সৌরাস শব্দের অর্থ হচ্ছে টিকটিকি। তাই ডাইনোসর শব্দের অর্থ ভয়ঙ্কর টিকটিকি। একদম ঠিক শুনছেন, একটা ভয়ঙ্কর টিকটিকি ছিল ডাইনোসর। 1941 সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম এই ভয়ঙ্কর প্রাণীর ফসিলস খুঁজে পাওয়া যায়। সেই সময় দাঁড়িয়ে ইংল্যান্ডের বিখ্যাত সায়েন্টিস্ট রিচার্ড ওন এই ভয়ঙ্কর প্রাণীর নামকরণ করেন ডাইনোসরস। সালটা 1941। সেই সময় মানুষের কাছে এতটাও অ্যাডভান্স টেকনোলজি ছিল না, তাই সেই ফসিলসের ওপর ভিত্তি করে সেই সময় বিভিন্ন ড্রয়িং আঁকা হয়েছিল ডাইনোসরের। পরবর্তীতে যত দিন যায় পেন্টালজিস্টদের কাছে আরও নতুন নতুন ইনফরমেশন আসতে থাকে, আর তার উপর ভিত্তি করেই ড্রয়িংগুলোকে আরও রিয়েলিস্টিক বানানো হয়, যা দেখতে অনেকটা এরকম। ডাইনোসরদের মেগালোসোরাস প্রজাতির অন্তর্ভুক্ত ছিল এই প্রথম ফসিল। এটা তো ছিল বর্তমান সময় দাঁড়িয়ে ডাইনোসরদের একটি প্রাথমিক ধারণা। চলুন এবার আপনাদেরকে সময়ের একটু পিছনে নিয়ে যাই আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে, ইন দ্য ওয়ার্ল্ড অফ ডাইনোসরস। ম্যাক্সিমাম সায়েন্টিস্টের ধারণা অনুযায়ী আজ থেকে প্রায় 230 to 240 কোটি বছর আগে প্রথম পৃথিবীতে ডাইনোসরের আগমন ঘটে। কারণ প্রথম মেগালোসোরাস ডাইনোসরের যে ফসিল পাওয়া গেছিলো ইংল্যান্ডে, সেটা কিন্তু 230 কোটি বছর আগে। সেই সময় দাঁড়িয়ে পৃথিবীর ভৌগোলিক অবস্থা অনেকটাই অন্যরকম ছিল। আজ আপনি যেমন বিভিন্ন জায়গায় এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের মতো বিভিন্ন কন্টিনেন্ট দেখেন, কিন্তু সে সময় এই সমস্ত কন্টিনেন্ট এক জায়গায় ছিল, আর সেটা একটা সুপার কন্টিনেন্ট ছিল যার নাম ছিল পেনজিয়া। এই সময় পৃথিবীর মাটিও খুব শক্ত ছিল, বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রচণ্ড বেশি ছিল, আর বৃষ্টিপাত প্রায় হতো না বললেই চলে। এই সময়কালকে বলা হয় ট্রায়াসিক পিরিয়ড। আর এই ট্রায়াসিক পিরিয়ডেই ডাইনোসর এভলিউশনের মাধ্যমে পৃথিবীতে আসতে শুরু করে। শুরুর দিকে ডাইনোসর তেমনটা ছিল না যেমনটা আজ আপনি ডাইনোসরের ব্যাপারে ভেবে থাকেন। তাদের হাইট ছিল প্রায় 2 মিটারের কাছাকাছি। এরা সবাই ইওর্যাপ্টর প্রজাতির অন্তর্ভুক্ত ছিল। আর এই ইওর্যাপ্টরস প্রজাতির অন্তর্ভুক্ত ডাইনোসরদের সমস্ত ডাইনোসরের অ্যানসিস্টার বা পূর্বপুরুষ বলে মনে করা হয়। ধীরে ধীরে এই ট্রায়াসিক পিরিয়ডে ডাইনোসরদের মধ্যে প্রচুর এভলিউশন দেখা যায়। ইওর্যাপ্টরস থেকে বিভিন্ন প্রজাতির ছোট বড় ডাইনোসরের আগমন শুরু হয় সেই সময় পৃথিবীতে। তাহলে এখনও পর্যন্ত বিষয়টা এটাই দাঁড়ালো যে আজ থেকে প্রায় 230 কোটি বছর আগে যখন আমাদের পৃথিবীতে ট্রায়াসিক পিরিয়ড চলছিল, সেই সময় পেনজিয়া নামক সুপার কন্টিনেন্টে এক প্রকার নতুন প্রজাতির প্রাণীর জন্ম হয় যার নাম ডাইনোসর।
এরপর প্রায় 270 কোটি বছর আগে ছোট ছোট 2-3 মিটারের ডাইনোসরদের নিয়ে শেষ হয় দ্য ট্রাইয়াসিক পিরিয়ড। সেই সময় কিন্তু ডাইনোসররা এতটাও ভয়ঙ্কর হয়ে ওঠেনি। দ্য ট্রাইয়াসিক পিরিয়ড শেষ হতে না হতেই পৃথিবীর ভৌগোলিক অবস্থানের মধ্যে অনেক পরিবর্তন আসে। পৃথিবীর মাটির ওপরে ক্র্যাক চলে আসে, ভূমিকম্প শুরু হয়ে যায়, বিভিন্ন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে, ভূপৃষ্ঠের যে প্লেটগুলি থাকে সেগুলি একে অপরের থেকে দূরে যেতে থাকে। ফলে স্বাভাবিকভাবেই যে সুপার কন্টেনমেন্ট পেনজিয়া ছিল তা অনেকগুলি টুকরোতে ভাগ হয়ে যায়, আর সুপার কন্টেনমেন্ট ভাগ হয়ে গিয়ে অনেক ছোট ছোট কন্টেনমেন্ট তৈরি করে, যেগুলিকে আজকে আমরা এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এইসব নামে জানি। হঠাৎ পৃথিবীতে এরকম ভৌগোলিক পরিবর্তনে পুরো পৃথিবী জুড়ে একটি কুলিং ওয়েদার শুরু হয়ে যায়। সে সময় বেশিরভাগ প্রাণী ছিল কোল্ড ব্লাডেড, তাই তাদের পক্ষে এই ক্লাইমেট চেঞ্জ সার্ভাইভ করা খুবই মুশকিল হয়ে পড়ে। ধীরে ধীরে তারা এক্সটিংক্ট বা ধ্বংস হয়ে পড়ে। কিন্তু ডাইনোসররা মানুষের মতোই ওয়ার্ম ব্লাডেড ছিল, তাই তারা এই কুলিং ওয়েদারকে সার্ভাইভ করতে পারে। আমি হঠাৎ করে পৃথিবীর ক্লাইমেট চেঞ্জের কথা বললাম বলে এইটা আবার কেউ ভেবেন না যে এটা একদিন বা দুদিনে ঘটনাটা ঘটেছিল, একদমই না। যখন আমরা কথা বলছি 230-240 কোটি বছর নিয়ে, তার মধ্যে গ্র্যাজুয়ালি কয়েক হাজার বা কয়েক লক্ষ বছরকে আমরা হঠাৎ বলে ধরছি। প্রায় 6 লক্ষ বছর ধরে পৃথিবীতে এই ক্লাইমেট চেঞ্জ হয়। এই সময় পৃথিবী থেকে প্রায় সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যায়, বেঁচে থাকে শুধু ডাইনোসরস, ক্রোকোডাইলস, টার্টলস আর আর্লি ম্যামেলস বা স্তন্যপায়ী। ক্লাইমেট চেঞ্জের এই ইভেন্টকে বলা হয় ট্রাইয়াসিক জোরাসিক এক্সটেনশন ইভেন্ট। এরপর থেকেই পৃথিবীতে ট্রাইয়াসিক পিরিয়ডে শেষ হয় আর জোরাসিক পিরিয়ড শুরু হয়। এই জোরাসিক নামটি আপনাদের কাছে পরিচিত হতে পারে, তার কারণ জোরাসিক পার্ক বলে একটি ছবি আছে। মূলত ডাইনোসরের আমলের এই জোরাসিক পিরিয়ড থেকে সেই গল্প তুলে ধরা হয়েছিল বলে ছবির নাম জোরাসিক পার্ক। এই জোরাসিক পিরিয়ডের সময়কাল ছিল প্রায় 201 কোটি বছর আগে থেকে 145 কোটি বছর আগে পর্যন্ত। আর এই সময় থেকেই ডাইনোসরদের বাড়ান্ত শুরু হয়। এই জোরাসিক পিরিয়ডেই ডাইনোসরদের মধ্যে প্রচুর পরিমাণে এভলিউশন দেখা যায়। কোনো কোনো ডাইনোসর তো এতই বড় হয়ে যায় যে যার পা মাটিতে থাকলেও তার মুখ প্রায় 3 তলা বিল্ডিংয়ের উপরে থাকতো। যেমন টাইটানোসরাস, এদের ওজন প্রায় 15,000 কেজি পর্যন্ত হতে পারত, আর হাইট মোটামুটি 15 মিটারের থেকেও বেশি হতো। এছাড়াও আরও বেশ কিছু ভয়ানক ডাইনোসরের এভলিউশন এই জোরাসিক পিরিয়ডেই দেখা যায়, যেমন ব্রন্টোসরাস, ব্র্যাকিওসরাস, ডিপ্লোডোকাস, স্টেগাসোরাস। এই জোরাসিক পিরিয়ডে ফ্লাইং ডাইনোসরদেরও দেখা যায়, যেমন আর্কিওপ্টেরাস। জোরাসিক পার্ক ছবিটির জন্য ডাইনোসর এরার জোরাসিক পিরিয়ডটাকে আমরা মেইনলি চিনি। এই সময় ডাইনোসরদের প্রচুর পরিমাণে এভলিউশন হয়, বিভিন্ন ধরনের ডাইনোসর আসতে থাকে, প্রচুর লম্বা বড় ভারী ডাইনোসরের আগমন ঘটে এই পিরিয়ডে। কিন্তু ডাইনোসরদের মেন ভয়াবহতা যে পিরিয়ডে শুরু হয় সেটা এই জোরাসিক পিরিয়ডের পরবর্তীতে, যার নাম দ্য ক্রিটেসিয়াস পিরিয়ড। এই ক্রিটেসিয়াস পিরিয়ডেই ডাইনোসরদের ভয়াবহতা অনেকাংশে বৃদ্ধি পায়। আরও নতুন নতুন অনেক প্রজাতির ডাইনোসরের আগমন ঘটে এই সময়। ডাইনোসর প্রজাতির সবথেকে ভয়ঙ্কর ডাইনোসর, যার নাম টিরেক্স, সেটাও এই ক্রিটেসিয়াস পিরিয়ডেই দেখা যেত। এখানে আমার একটা ছোট্ট কথা বলার আছে। আপনারা যদি জোরাসিক পার্ক ছবিটি দেখে থাকেন তাহলে সেখানে যে ভয়ঙ্কর প্রজাতির ডাইনোসরটিকে দেখানো হয়েছে সেটি টিরেক্স প্রজাতির অন্তর্ভুক্ত বা টিরেক্স ডাইনোসর। কিন্তু অনেক বৈজ্ঞানিকদের মতে জোরাসিক পিরিয়ডে টিরেক্স প্রজাতির ডাইনোসরের অস্তিত্বই ছিল না, বরঞ্চ ক্রিটেসিয়াস পিরিয়ডে টিরেক্স প্রজাতির ডাইনোসরের রমরমা অনেক বেশি ছিল। যাই হোক, আমরা মূল গল্পে ফিরি। এই ক্রিটেসিয়াস পিরিয়ডে পৃথিবীর ওয়েদার নর্মাল হতে থাকে, যা প্রায় আজকের মতোই। বৃষ্টিপাতের পরিমাণ অনেক বাড়তে থাকে আর পুরো পৃথিবী জুড়ে ঘাসের উদ্ভব হয়। একদমই ঠিক শুনছেন। এতক্ষণ পর্যন্ত আমি যে গল্প শুনলাম তার মধ্যে আপনি এইটা ইমাজিন করে নিয়েন না যে পৃথিবীতে সেই সময় ঘাস ছিল। অন্যান্য বিভিন্ন প্রজাতির গাছগাছড়া ছিল ঠিকই, কিন্তু ঘাস ছিল না। ঘাসের এভলিউশন হয়েছে আজ থেকে 70 কোটি বছর আগে। যাই হোক, এই ক্রিটেসিয়াস পিরিয়ড ডাইনোসরদের পক্ষে খুবই মঙ্গলজনক ছিল। যত রকমের ডাইনোসর আপনার ভাবনা চিন্তার মধ্যে আছে তার প্রায় সমস্ত প্রকার এই ক্রিটেসিয়াস পিরিয়ডে দেখা যেত, যেমন র্যাপটার্স, আর্মোরার ডাইনোসর, হার্বিভোরাস ডাইনোসর, কার্বিভোরাস ডাইনোসর, টাইটানোসরাস, আর্জেন্টিনোসরাস, যার ওজন প্রায় 70 টন। আর আমি একটু আগেই বললাম দ্য মোস্ট ফেমাস মোস্ট ডেঞ্জারাস ডাইনোসর টিরেক্স এই সময়ই এক্সিস্ট করতো। টিরেক্স প্রজাতির এই ডাইনোসরের লেন্থ ছিল প্রায় 40 মিটারের থেকেও বেশি, আর এদের মুখ সবথেকে বেশি শক্তিশালী ছিল। এই সময় পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন প্রকার ডাইনোসরের দাপাদাপি শুরু হয়ে যায়। তাদের দাপাদাপি এত চরম পর্যায়ে পৌঁছায় যে তাদের ভয়ে অন্যান্য প্রজাতির বিভিন্ন প্রাণীরা পৃথিবীতে থাকতেই পারছিল না। তাদের দিন ভালোই কাটছিল, দিন আসছিল দিন যাচ্ছিল, পৃথিবীকে ডমিনেট করে রেখেছিল। তারা সেই সময় জীব জগতের রাজা হিসেবে বিরাজ করছিল। কিন্তু হঠাৎ একদিন
As it gets closer to the planet, the Earth's gravitational pull gets stronger. They now can't see what's headed their way. বিশাল আকারের অ্যাস্ট্রয়েড যার সাইজ ছিল 10 থেকে 15 কিলোমিটার আর যার স্পিড ছিল 30 কিলোমিটার পার সেকেন্ড পৃথিবীর দিকে ছুটে আসে আর পৃথিবীর সাথে ধাক্কা হয়ে যায়। এই ঘটনা ঘটে আজ থেকে প্রায় 66 কোটি বছর আগে মেক্সিকোর ইউকাটান পেনিনসুলা নামক জায়গাতে এই অ্যাস্ট্রয়েড অ্যাটাক হয়। এই অ্যাস্ট্রয়েড অ্যাটাক মেক্সিকোর বুকে এক বিরাট বড় খালের সৃষ্টি করে, যার ডায়ামিটার ছিল 180 কিলোমিটারের থেকেও বেশি। এই অ্যাস্ট্রয়েড অ্যাটাক এতটাই মারাত্মক ছিল যে ধাক্কা লাগার সাথে সাথে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। এই এনার্জির পরিমাণকে যদি সহজভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু বোমা পড়ছিল তার থেকে প্রায় 1 বিলিয়ন টাইম বেশি এনার্জি রিলিজ হয় এই ধাক্কাতে। এই অ্যাস্ট্রয়েড অ্যাটাকের ধামাকা এতই জোরালো ছিল যে এর আশেপাশে যাই কিছু ছিল তা প্রায় এক পলকেই সব শেষ হয়ে যায়। এই ঘটনার ইম্প্যাক্টের কথা বলতে গেলে তাকে দুটো ভাগে ভাগ করে বলাটাই ভালো, একটা শর্ট টার্ম ইম্প্যাক্ট, একটা লং টার্ম ইম্প্যাক্ট। প্রথমে আসি শর্ট টার্ম ইম্প্যাক্টে। এত বড় আর এত গতিবেগে অ্যাস্ট্রয়েড পৃথিবীতে ধাক্কা মারে যে তার প্রেসারে কিছু সেকেন্ডের মধ্যেই গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়ে যায়, মাটি অত্যন্ত গরম হয়ে যায় আর ধূলিকণা উড়ে গিয়ে বাতাসের সঙ্গে মেশে। কিছুক্ষণ পর বৃষ্টির মতো করে এই ধূলিকণা পড়তে থাকে, যাকে হট ডাস্ট রেনও বলা হয়। এই ঘটনার সাথে সাথেই পৃথিবীর টেম্পারেচার অনেক বেশি হাই হয়ে যায়, তাই সেখানে কয়েক সেকেন্ডেই কয়েক হাজার কিলোমিটারের মধ্যে সমস্ত জীব গরমে ঝলসে যায়। শোনা যায় কিছু ছোট প্রাণী যারা মূলত মাটির তলায় বা সমুদ্রের জলের তলায় ছিল তারাই এই অ্যাস্ট্রয়েড অ্যাটাকে শর্ট টার্ম ইম্প্যাক্টটাকে সার্ভাইভ করতে পারে। এই জায়গাতে আপনার মনে হতে পারে যে অ্যাস্ট্রয়েড পৃথিবীর একটা সাইডে অ্যাটাক করেছিল, তাহলে অপর সাইডে কিছু পরিমাণ প্রাণী তো অবশ্যই বেঁচে ছিল। আর ঠিক এই জায়গাতেই আসে অ্যাস্ট্রয়েড অ্যাটাকের লং টার্ম ইম্প্যাক্ট। অ্যাস্ট্রয়েড অ্যাটাকের লং টার্ম ইম্প্যাক্ট শর্ট টার্ম ইম্প্যাক্টের থেকে আরও অনেক বেশি ভয়ানক ছিল। শর্ট টার্ম ইম্প্যাক্টে তো কয়েক হাজার কি কয়েক লক্ষ কিলোমিটার পর্যন্ত ইফেক্টেড হয়েছিল, কিন্তু লং টার্ম ইম্প্যাক্টে পুরো পৃথিবী সাফার করেছিল। লং টার্ম ইম্প্যাক্টে বিভিন্ন জায়গায় দাবানল আসতে শুরু করে, বড় বড় সুনামি, শোনা যায় প্রায় 2 কিলোমিটারের থেকেও বেশি উঁচু সুনামি আসে। পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে আগ্নেয়গিরি ছিল সেগুলোরও বিস্ফোরণ ঘটে, চারিপাশে ভূমিকম্প শুরু হয়ে যায়। অ্যাস্ট্রয়েড মাটিতে পড়ার পর যে প্রচুর পরিমাণে ধুলো উড়েছিল সেই ধূলিকণার পার্টিকেলসগুলি বাতাসের সাথে মিশে একটি আর্টিফিশিয়াল মেঘ তৈরি করেছিল, আর এই মেঘ প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে পৃথিবী থেকে সানলাইটকে ব্লক করে দিয়েছিল। এর ফলে স্বাভাবিকভাবে পৃথিবীতে এক নিউক্লিয়ার উইন্টার চলে আসে, টেম্পারেচার প্রায় মাইনাসে চলে যায় 1 বছর ধরে। 1 বছর পর্যন্ত সানলাইট ব্লক থাকায় গাছেরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে পারছিল না, তাই গাছেরা মারা যায়। সেখান থেকে শাকাহারী প্রাণীরা মারা যায় আর শাকাহারী প্রাণীদের থেকে মাংসাশী প্রাণীরা মারা যায়। পৃথিবীর পুরো ফুড চেনটাই ডিস্ট্রয়েড হয়ে পড়ে। প্রাণী ও উদ্ভিদ মিলিয়ে প্রায় 75% জীবের ধ্বংস হয়ে যায় এই ইভেন্টে। তার মধ্যে দ্য কিং অফ আর্থ ডাইনোসরেরও ধ্বংস হয়ে যায় এই ইভেন্টে। কেবল কিছু ডাইনোসর যারা এই অ্যাস্ট্রয়েড অ্যাটাক সার্ভাইভ করে গেছিলো তারা ফ্লাইং ডাইনোসর, যারা ধীরে ধীরে এভলিউশনের মাধ্যমে পাখিতে পরিণত হয়। একদমই ঠিক শুনছেন, আমরা আমাদের চারপাশে যে পাখিগুলোকে দেখি সেই পাখিগুলো কিন্তু মূলত ফ্লাইং ডাইনোসর থেকে অ্যাভলিউট হয়ে এসেছে। এই অ্যাস্ট্রয়েড অ্যাটাকে 75% জীব ধ্বংস হয়ে গেলেও তার প্রায় কয়েক লক্ষ বছর পর 25% জীবকে নিয়ে পৃথিবী আবার ধীরে ধীরে নর্মাল হতে শুরু করে। আর এই ডাইনোসররা না থাকায় পৃথিবীর বাকি জীবজন্তুরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করে। এই সময় ম্যামেলস বা স্তন্যপায়ী প্রাণীদের সুযোগ হয় পৃথিবীতে রাজ করার। মানুষদের তো থ্যাংক ইউ জানানো দরকার এই অ্যাস্ট্রয়েডকে, কারণ এই অ্যাস্ট্রয়েড পৃথিবীর বুকে না পড়লে ডাইনোসর কোনোদিনও ধ্বংস হতো না, আর ডাইনোসর ধ্বংস না হলে পৃথিবীতে হিউম্যান বা মানুষের এভলিউশন ঘটতো না। এই হিউম্যান এভলিউশনের উপর আমার অন্য একটা ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটি অবশ্যই চেক করুন। সেটি এই গল্পের পরবর্তী অংশ। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, আপনার মতামত বা বক্তব্য কমেন্ট সেকশন অবশ্যই জানান এবং আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলে অন্যান্য কন্টেন্টও ঘুরে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এটুকুই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অবশ্যই দেখা হবে। আজকের মতো টাটা।